So, in the previous class, we discussed what an algorithm is, what a correct algorithm is, and what an incorrect algorithm is. Then we discussed what a program is and the difference between an algorithm and a program. Then we learned some definitions. Uh, we learned the definition of a problem, the definition of an algorithm, the definition of data structure, and we saw a picture of how an algorithm addresses the problem and how an algorithm solves the problem. Solving the problem means mapping the input to the output. মানে একটা নির্দিষ্ট ইনপুট দেওয়া আছে, এটা থেকে নির্দিষ্ট আউটপুট তৈরি করতে হবে। কিভাবে করতে হবে সেটা, সেই প্রসিডিউরটাই হচ্ছে অ্যালগরিদম। আর সেখানে ডেটা স্ট্রাকচার হচ্ছে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে। সো দ্য ডেটা স্ট্রাকচার acts as the helping hand for the algorithm. So the algorithm maps the input to the output with the help of the data structure. This picture shows us the overview of what an algorithm does. মানে অ্যালগরিদম কি করে সেটার ওভারভিউ আমরা এই ছবি থেকে পাই, যে একটা ইনপুট দেওয়া থাকে, নির্দিষ্ট আউটপুট আমরা তৈরি করতে চাই, কিভাবে ওই নির্দিষ্ট ইনপুট থেকে নির্দিষ্ট আউটপুট তৈরি করতে হবে সেটা, সেই প্রসিডিউরটাই হচ্ছে অ্যালগরিদম। আর মাঝখানে ডেটা স্ট্রাকচারটা আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে। মানে নর্মালি অনেক ডেটা থাকলে সেটা আসলে ম্যানেজ করাটা ডিফিকাল্ট। তো এই রেসপন্সিবিলিটিটা আমরা ডেটা স্ট্রাকচারের হাতে দিয়ে দিই, যাতে আমরা প্রাইমারিলি প্রসিডিউরগুলোতে ফোকাস করতে পারি। যেন সেজন্য আমরা আসলে ডেটা স্ট্রাকচারে এই রেসপন্সিবিলিটিটা আমরা ডেটা স্ট্রাকচারের কাছে দিয়ে দিই। ওকে, দেন আমরা প্রথমে বলেছিলাম যে আমরা এই কোর্সে কি কি শিখবো। সো ফার্স্ট উই উইল লার্ন how to we will learn some algorithms. We will learn some classic approaches to design an algorithm. মানে অ্যালগরিদম ডিজাইন করার জন্য যে ক্লাসিক অ্যাপ্রোচ গুলো আছে আমরা সেগুলো অবশ্যই পড়বো। এখন কথা হচ্ছে একটা প্রবলেম সলভ করতে গেলে অনেকগুলো অ্যাপ্রোচ আমরা নিতে পারি আর কি। একটা প্রবলেম সলভ করার জন্য অনেক অ্যাপ্রোচ নিতে পারি বা অনেকভাবে অ্যালগরিদমটা ডিজাইন করা যেতে পারে। এখন আমার কাছে দুজন স্টুডেন্ট আসলো, আমি তাদের একটা হোমওয়ার্ক দিলাম বা একটা হোমওয়ার্কে তাদেরকে একটা অ্যালগরিদম ডিজাইন করতে বললাম। সো দুইজন স্টুডেন্ট দুইভাবে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে নিয়ে আসলো। সো দ্য কোয়েশ্চেন ইজ হাউ উইল আই কম্পেয়ার দেয়ার ফাইন্ডিংস। মানে যে দুইজন অ্যালগরিদম যেটা তৈরি করে নিয়ে আসছে আমি তাদেরকে কম্পেয়ার করবো কিভাবে? complexity and মানে time complexity and space complexity হিসাব করব। Not only time complexity and space complexity, we have to analyze the whole algorithm. So what do I mean by analyzing an algorithm? I have to first check if both of their algorithms are correct. First, correctness checking comes first. So যার অ্যালগরিদমটা কারেক্ট হবে সে প্রথম স্টেপটা পার হয়ে গেল। আর ইনকারেক্ট অ্যালগরিদমের তো আসলে এখানে মানে এটা তো আসলে পারপাসটাই ফুলফিল করে না। একটা ইনকারেক্ট অ্যালগরিদমের প্রথম পারপাসটাই তার ফেল। তো আমাকে প্রথমে কারেক্টনেস অ্যানালাইসিস করতে হবে। ওকে, দেন দুইজনে যদি কারেক্টনেস টেস্টে পাস হয়ে যায় দেন আমাকে দেখতে হবে যে আরো কিছু অ্যাডিশনাল জিনিস দেখতে হবে, যে কারটা বেটার হয়েছে, কারটা হয়তো একটু ও মানে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডাউন দিয়ে আমি এটা কম্পেয়ার করতে পারি।
যে কারটা এফিশিয়েন্ট, কার প্রসেসটা এফিশিয়েন্ট, কার অ্যাপ্রোচটা এফিশিয়েন্ট। সেটা আমি অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান দিয়ে করতে পারি, অ্যামাউন্ট অফ স্পেস ডান দিয়ে, স্পেস ইউজ দিয়ে করতে পারি। বাট নর্মালি আমরা এটাতে খুব একটা বেশি কনসার্ন থাকি না, আনলেস দ্য সিস্টেম where the algorithm is going to be applied is restricted by memory limitation। মানে যেই সিস্টেমে এই অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করা হবে সেই সিস্টেমে যদি মেমোরি লিমিটেশন থাকে তাহলে হচ্ছে আমরা এই অংশটাকে কনসার্নে আনবো। বাট হ্যাঁ, সবসময় আমাদের এই জিনিসটা জানা দরকার যে কি পরিমাণ স্পেস ইউজ হয়, এটা জানা দরকার। বাট কোনটা অ্যাপ্লাই করব সেই ডিসিশন মেকিং এ তখন হচ্ছে আমাদের আগে চিন্তা করতে হবে যে মেমোরি লিমিটেশন কি আছে নাকি পর্যাপ্ত মেমোরি আছে। ইফ দেয়ার ইজ enough, if there is sufficient memory available, then this will not be an issue. Okay, so primarily আমরা amount of work done, time complexity and amount of space needed এই দুটা কম্পেয়ার করব। দেন সিম্পলিসিটি অ্যান্ড ক্লিয়ারিটি, এটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে যার অ্যালগোরিদমটা বেশি সিম্পল তারটা আসলে কোড করতে সুবিধা হবে, তারটা একটু কমপ্লেক্স কোড করতে একটু ডিফিকাল্ট হবে। সো আমাকে এখানে আমার জাজমেন্ট ইউজ করতে হবে যে আমি আসলে সিম্পলিসিটির দিকে যাব নাকি আমি একটু কমপ্লেক্সের দিকে যাব। মানে সাফিসিয়েন্টলি সিম্পল অ্যালগোরিদমটাই আসলে ডিজায়ারেবল। সাফিসিয়েন্টলি সিম্পল বলতে এখানে আমি নিজের জাজমেন্ট ইউজ করতে হবে। যেমন আমি যদি চিন্তা করি যে বাবল সর্ট তো খুবই সিম্পল, জাস্ট দুটা ফর লুপ দিয়ে লেখা যায়, কোনো রিকারশন লাগে না। অথচ কুইক সর্ট এটা একটু কমপ্লেক্স, রিকারশন দিয়ে লিখতে হয়। বাট which one is better between bubble sort and quick sort? Bubble sort is very simple. Quick sort is a bit complicated because it uses recursion, where bubble sort is just a bubble sort can be written using two nested loops, using a nested loop. Bubble sort can be written using a nested loop, and quick sort requires, or merge sort requires recursion. So which one should I go? Which one should I go for? So quick sort. Quick sort, because quick sort, although is more complicated than bubble sort, but the complex algorithm pays off. মানে আমি যে কুইক সর্টটা একটু কঠিন, কোড করতে একটু কঠিন, বাট এটার আসলে একটা রিটার্নও তো আছে। কারণ রিটার্নটা কি? বাবল সর্ট n স্কয়ার অ্যালগরিদম, বিগ ও অফ n স্কয়ার অ্যালগরিদম। কুইক সর্ট হচ্ছে বিগ ও অফ n log n অ্যালগরিদম। মানে অন এভারেজ কেস বিগ সর্ট, সরি কুইক সর্ট হচ্ছে অন এভারেজ কেস big O of n log n algorithm. So the complexity pays off. সেক্ষেত্রে আমরা এখানে আমাদের জাজমেন্ট ইউজ করতে হবে। আর অপটিমালিটি, এটাও আমাদের চিন্তা করতে হবে যে ইজ ইট পসিবল টু ডু বেটার। বাবল সর্ট মানে এখানে আসলে চলে আসবে আর কি যে কুইক সর্ট আর বাবল সর্টের মধ্যে কোনটা, অবভিয়াসলি কুইক সর্টের থেকে বেটার তো আছে। তো অপটিমালিটি চেক করলে তখন আসলে আমাদের এইখানে একটা ডিসিশন মেক করতে হবে যে কোনটা আসলে বেটার। তো আমি যখন দুইজনের অ্যাসাইনমেন্ট কম্পেয়ার করব, আমি এই ক্রাইটেরিয়াগুলো অনুযায়ী আমি দুইটাকে অ্যানালাইজ করব। দেন আমি একটা ডিসিশনে আসবো যে হ্যাঁ তোমারটা বেটার, তোমারটা এই ক্ষেত্রে কাজ করবে ভালো, তোমারটা ওই ক্ষেত্রে কাজ করবে ভালো। তো অ্যানালাইসিস না করলে আমি আসলে এই আনসারগুলো দিতে পারবো না। কি কি অ্যানালাইসিস করতে হবে আমরা গতকালকে দেখেছিলাম। আচ্ছা, এবার let's go to the next slide. Running time. Can you point out from which of these points running time is related with a point amount of work done, input, running time
এই পয়েন্টগুলোর কোনগুলোর সাথে রিলেটেড? So input size. অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডানের সাথে আসলে রানিং টাইমটা এই দুইটা রিলেটেড আসলে। অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডানের সাথে রানিং টাইম এই দুইটা রিলেটেড। আচ্ছা, নর্মালি think about a computer or think about any programming language. Okay, how many of you have completed assembly programming language? মানে অ্যাসেম্বলি কোর্স করা আছে কয়জনের? ক্লাসে কেউ আছে যাদের অ্যাসেম্বলি কোর্স করা আছে? জি স্যার। আচ্ছা, অ্যাসেম্বলি নরমালি কোন কোন সেমিস্টারে দেওয়া হয়? মেবি স্যার 7 or 6 সেমিস্টারে, খেয়াল নাই স্যার। ওকে, তাহলে অনেকেরই তাহলে মনে হয় করা নাই। আচ্ছা, যাই হোক, আমরা এই যে এখানে একটা কথা বলা আছে, অ্যাসেম্বলি আমাদের তো নাই মনে হয়। স্যার নিউ সিলেবাসে মেবি নাই এটা মেবি। ও ওকে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। স্যার কম্পিউটার আর্কিটেকচারে হচ্ছে ওই যে মিপস পড়ায়, বাট মিপস শেখায়, হ্যাঁ। অ্যাসেম্বলি যেটা 8086 ওটা স্যার আমাদের নাই। আচ্ছা, বুঝতে পারছি। So I have to discuss about primitive steps. So, okay, what is primitive step? Think about a hardware. Think about a hardware. What it can do. It can do simple additions, simple multiplications, subtractions, or divisions, or assignment operations, greater than operations, less than. That means with primitive steps, we know that simple steps that hardware can do. মানে তোমরা তো ডিএলডি তে পড়ছো যে কিভাবে দুইটা নাম্বার যোগ করতে হয় ইউজিং হার্ডওয়্যার। অ্যাডার সার্কিট ইউজ করে কিভাবে দুটো নাম্বার, বাইনারি নাম্বার যোগ করতে হয়। ইউ হ্যাভ লার্ন দ্যাট। In computer architecture, you will learn how to multiply two numbers, how to divide one number with another number. So subtraction and addition তোমরা ডিএলডি তে শিখছো, এবং মাল্টিপ্লিকেশন ডিভিশন তোমরা কম্পিউটার আর্কিটেকচারে গিয়ে শিখবা। এগুলো হচ্ছে প্রিমিটিভ স্টেপ যেগুলো একটা কম্পিউটার করতে পারে বা একটা হার্ডওয়্যার করতে পারে। এবার আসো কম্পেয়ার করা, যে দুইটা নাম্বার ইকুয়াল কিনা, অথবা দুইটা নাম্বার কোনটা বড় কোনটা ছোট, ডিভিজিবল কিনা, এইসব টাস্ক হচ্ছে প্রিমিটিভ স্টেপস। সো আমরা কম্পিউটারকে যে ইনস্ট্রাকশন গুলো দেই, আমরা কম্পিউটারকে যে ইনস্ট্রাকশন গুলো দেই, আমরা যখন সাপোজ কয়েকটা নাম্বারের এভারেজ বের করি, ফর সিম্পল এক্সাম্পল, আমরা যখন কয়েকটা নাম্বারের এভারেজ বের করি, তখন কিন্তু আমরা আসলে কম্পিউটারকে কি ইনস্ট্রাকশন দেই? আমরা কিন্তু খুব সিম্পল ইনস্ট্রাকশন দেই, যে ইনস্ট্রাকশন গুলো হচ্ছে যোগ করো, just add the numbers, and finally divide a number. All these are primitive steps. Add number, assign, add the numbers, and এখানে একটা অ্যাসাইনমেন্ট অপারেটরও আছে অবশ্যই, তাই না? যেমন আমরা সাম ভেরিয়েবলটার মধ্যে ওই যোগফলটা অ্যাসাইন করে রাখি। সো দেয়ার ইজ অ্যাডিশন, দেয়ার ইজ অ্যাসাইনমেন্ট অপারেশনস, and finally there is a division operation. So all these are primitive steps. Every algorithm is just compilation of these primitive steps. মানে primitive step গুলো মিলেই আসলে একটা যত জটিল অ্যালগরিদমই হোক না কেন, সেগুলো আসলে primitive steps গুলোরই আসলে কম্বিনেশন। So if we find the number of primitive steps that are executed, then we will be able to calculate the amount of work done. If you find the number of primitive steps,
will be able to we will be able to calculate the amount of work done. So uh, uh, and from the amount of work done, you know that every processor or every CPU has a specified clock speed. মানে প্রত্যেকটা সিপিইউরই একটা ক্লক স্পিড আছে। ক্লক স্পিড মানে কি? স্যার এতটুকু মানে যে সময় সে আসলে যত পরিমাণ কাজ করতে পারে নির্দিষ্ট টাইমে। ওকে, স্যার একটা প্রোগ্রামিং ইয়েস ইয়েস, প্লিজ কন্টিনিউ। স্যার একটা প্রোগ্রামিং সম্পূর্ণ করতে মানে আরেকটা প্রোগ্রামের মধ্যে সেপারেট করতে যে সময়টা থামে ওইটা ক্লক স্পিড না স্যার? Okay, I think you should have completed all your you all should have completed your DLD course, right? জি স্যার। Okay. জি স্যার। Do you remember synchronous circuits? Synchronous circuits. Yeah, sir. স্যার It's পড়ছি more কিন্তু like ভালো মনে নেই। more like a timer, sir. But with this Yes, specific yes. sequence, Yes, timer. but with a different sequence. স্যার অ্যাকচুয়ালি রেজিস্টারগুলো যখন আর কি ক্লক স্পিড পায় মানে ক্লক পায় তখন হচ্ছে আসলে ভ্যালুটা চেঞ্জ হয়ে যায় রেজিস্টারের মধ্যে। Yes. এটা হচ্ছে মেইন ইয়া। I think you are very close to the real answer. Every hardware from the computer is a sequential circuit. Not every hardware. Some hardware like for example, the adder circuit is an asynchronous circuit, but some of the circuits are synchronous circuits. You should remember something like this. There should be a clock and the timing diagram. You should remember something like this. So a computer has a specified clock speed, so it can do a certain amount of work in a second. A specified clock speeds are like heartbeats for a synchronous circuit. Clock speeds are like heartbeat for a synchronous circuit. So synchronous circuit, like any computer hardware, can do a certain amount of work in a second. So if we calculate the number of primitive steps, then we are able to calculate the expected time for executing the algorithm. মানে একটা ক্লক স্পিড জানা থাকলে এক সেকেন্ডে কয়টা কাজ করতে পারবে বা কয়টা এডিশন করতে পারবে সেটা তো আমরা বের করে ফেলতে পারবো। দেন আমরা হিসাব করবো এখানে কয়টা এডিশন লাগে, দেন জাস্ট ঐকিক নিয়মে আমরা বের করে ফেলতে পারবো যে এই প্রোগ্রামটা এক্সিকিউট করতে গেলে কি পরিমাণ টাইম লাগবে। as simple as that. মানে স্যার প্রিমিটিভ স্টেট থেকে আমি সময়টা পাবো, ওই সময়টা থেকে আমি বের করবো যে আসলে কাজটা করতে কত সময়। প্রিমিটিভ স্টেপ থেকে মানে কয়টা প্রিমিটিভ স্টেপ লাগবে সেটা তুমি ফার্স্টে বের করবে। আচ্ছা। দেন হচ্ছে সিপিইউর তো একটা নির্দিষ্ট ক্লক স্পিড আছে। সাপোজ একটা প্রোগ্রাম এক্সিকিউট করতে গেলে 120 মিলিয়ন যোগ করা লাগে, 120 মিলিয়ন এডিশন করা লাগে। আচ্ছা, এখন একটা কম্পিউটারের ক্লক স্পিড এমন যে এটা সেকেন্ডে 30 মিলিয়ন যোগ করতে পারে, এক সেকেন্ডে 30 মিলিয়ন যোগ করতে পারে। ক্লক স্পিড থেকে হিসাব করে বের করলাম যে এটা এক সেকেন্ডে 30 মিলিয়ন যোগ করতে পারে। আর
আমি যেই অ্যালগোরিদমটা ডেভেলপ করছি সেই অ্যালগোরিদমটা এক্সিকিউট করতে গেলে 120 মিলিয়ন যোগ করা লাগবে। তাহলে জাস্ট ঐকিক নিয়মে হিসাব করে বের করা যাচ্ছে যে এই অ্যালগোরিদমটা কমপ্লিট হতে 4 সেকেন্ড সময় লাগবে। 30 120/30 4 সেকেন্ড। তো এরকম জাস্ট কয়টা স্টেপ লাগবে আর 1 সেকেন্ডে কয়টা স্টেপ করতে পারে, জাস্ট কয়টা স্টেপ লাগবে ডিভাইডেড বাই 1 সেকেন্ডে কয়টা স্টেপ কমপ্লিট করতে পারে একটা একটা সিপিইউ। জাস্ট ভাগ করে দিলেই আমরা কয় সেকেন্ড লাগবে এটা বের করে ফেলতে পারবো। ওকে, নাও আমরা একটা অ্যালগোরিদম অ্যানালাইসিস করে দেখি আসলে অ্যানালাইসিসের প্রসিডিউর গুলো কি কি, অ্যানালাইসিসের স্টেপ গুলো কি কি। ফর এক্সাম্পল এখানে একটা একটা সহজ এক্সাম্পল দেওয়া হয়েছে। সহজ এক্সাম্পল বলতে দ্য এক্সাম্পল ইজ নট দ্যাট কমপ্লিকেটেড ফর এ বিগিনার অফ দ্য কোর্স। একজন বিগিনারের জন্য বেশি কমপ্লিকেটেড না, আবার এটাতে কিছু ভেরিয়েশন আছে যেটা আসলে ডিসকাস করতে আমাদের কাজে লাগবে। বেস্ট কেস ওয়ার্স্ট কেস ডিসকাস করতে আমার কাজে লাগবে, এই জন্য আমরা ইনসারশন সর্ট অ্যালগরিদমটা এখানে ইউজ করতেছি। যেহেতু তোমরা অ্যালগরিদম এখনো ডিজাইন করতে পারবা না, আমরা জাস্ট অ্যালগরিদমটা দেখবো, দেখে আমরা এটা জাস্ট অ্যানালাইসিস করব। সো আমি প্রথমে অ্যালগরিদমটা দেখিয়ে দিচ্ছি। ওকে, from this point I am going to move to the blackboard, sorry whiteboard। মানে এখন থেকে আমি আসলে হোয়াইট বোর্ডে চলে যাচ্ছি। স্যার আমার নেটে একটু ঝামেলা ছিল, তো তো প্রেজেন্টটা দিতে পারিনি। লাস্টে দিব? লাস্টে দিও। ওকে স্যার। Okay, let me just write down the algorithm first, so it will be easy to refer.
for I equals to 2 to n, p is equals to ai, j is equals to I minus 1, while j greater than 0 and a of j greater than p aj plus 1 equals aj, j equals to j minus 1, and aj plus 1 equals t. So this is the insertion sort algorithm. So let us apply this algorithm to an input. Let's say the input is 6, 5 to 4, 6, 1, 3. Let's apply insertion sort to this array. Okay. For I equals to 2 to n. So now I equals 2. Key is equals to ai. That means key is a2. That means 2. Oh, one thing I forgot to mention. The arrays are indexed from 1. অ্যারেগুলো 1 থেকে ইনডেক্স করা হয়েছে, মানে 0 থেকে না, 1 থেকে ইনডেক্স করা হয়েছে। আর 0 থেকেও ইনডেক্স করা যাবে, সমস্যা নেই। যদি 0 থেকে ইনডেক্স করতে হয় তাহলে এইখানে 0 ইকুয়াল দিতে হবে আর এখানে 1 থেকে শুরু করতে হবে। যদি আমরা 0 বেসড ইনডেক্সিং অ্যালাউ করি তাহলে জাস্ট এখানে ইকুয়াল আর এখানে 1 থেকে শুরু করলেই হবে। আর যদি আমরা 1 বেসড ইনডেক্সিং করি তাহলে এখানে 2 আর এখানে ইকুয়াল চিহ্নটা বাদ দিয়ে দেব। এটা ম্যাটার করে না যে 0 বেসড ইনডেক্সিং ইউজ করতেছি না 1 বেসড ইনডেক্সিং ইউজ করতেছি, দুটোই করা যাবে, কোনো সমস্যা নেই। সো ফর এক্সাম্পল আমরা বইয়ের সাথে মিল রাখার জন্য আর কি 1 বেসড ইনডেক্সিং ইউজ করতেছি। সো first I equals to 2, e is equals to a2, that means 2. Okay, and j is equals to I minus 1. So j is equals to 1. Okay, while j greater than 0, yes, j greater than 0 and aj greater than key, aj, that means a1, is it greater than key? No, sir. False. False. Yes, sir. Sir, Key is 2. Key sir, is 2. true to. And aj, j is equal to 1. So aj is 5. It is greater than 2. Oh, So true. this is true. So if this is true, then what do? We save aj into aj plus 1. That means A2. A2 equal 5. Yes, a2 equals 5, right? Then we decrement j. Okay, decrement j, the j equals to 0.
Then we come here again. Is this true? No, this is false. J is not greater than 0. J is equal to 0. So this is false. Okay, then we go out of this while loop. Then we execute this line, aj plus 1 equals e. That means J A1 is equal equal to 2 হবে of what? A1 Sorry? equal to. Yes. J plus 1, j is equals to 0 now. So j plus 1 equals to 1. And we store 2 here. Because the key was 2. So we store 2 here. So what we have done is we have sorted up to, index 2 in our first iteration. মানে প্রথম ইটারেশনে আমরা এতটুকু সর্ট করে ফেলেছি। খেয়াল করে দেখেন এতটুকু কিন্তু সর্ট আছে। এখনো হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না আমরা কি করতেছি, বাট আরো কয়েকটা ইটারেশন দেখলে আরো অ্যাকচুয়ালি ক্লিয়ার হবে এবং ইনসারশন সর্টের মেইন আইডিয়াটা আরো ক্লিয়ার হবে আমরা আরো কয়েকটা ইটারেশন দেখার পরে। So একবার বলবেন স্যার, how did we get the 2 in place of index 1? Can you repeat Sorry? that, sir? So how did we get After this while loop was broken, we executed this statement. Aj plus 1 equals key. If you remember, j was 0. So j plus 1 is 1. Then we move key that was 2 to a1 because aj plus 1 equals 2. J plus 1 index. That's it, sir. Okay. And this is sorted and this is yet to be sorted. Okay. Then we go again on top of the for loop. This time I will be 3. So key will be a3, that means 4. Okay. And j equals I minus 1. So j equals 2. While j greater than 0, that is true, and aj greater than key. Is a2 greater than key? Key is 4. Yes, sir. And a2 is greater than key. So this is true. So we execute this statement. Aj plus 1 is equals to aj. So aj plus 1, j is 2. So a3 equals to a2. Okay, we decrement j. So j becomes 1. Okay. On top of the while loop again, check the condition. This is true. And is this true? No, sir, এটা false. A key is 4 and aj, that means a1 is 2. So this condition is false because these two conditions are joined by and. So even when one condition is false, the entire condition is False. So we go out of the while loop. The while loop is broken, and we execute this statement. J plus 1 equals key. J is 1. So j plus 1 means 2. Key is 4. So there goes 4. So do you see that we are expanding our sorted zone? Yes, sir.
the sorted zone is gradually expanding, and if we iterate it up to n, then the sorted zone will cover the entire array. Do we see another iteration? So I think if we see another iteration, it will be easier for you to understand. So let's see another iteration. This time we go again on top of the for loop. So I becomes 4 and key becomes I4, that means 6. I4, that means 6. And j equals to I minus 1, that means 3. Now check the condition of the while loop. J is 0. That's j is greater than 0. Yes, that is true. Aj greater than key. Key is 6 and A3. No, this is not greater than key. Aj is not greater than key. So this condition is false. So this time, this while loop is not going to be executed at all. মানে এবার while loopটা একবারও এক্সিকিউট হবে না। while loopটা একবারও এক্সিকিউট হবে না, কারণ প্রথমবারই এটা ফলস হয়ে গেছে। সো এটা এক্সিকিউট হবে না। আমরা জাস্ট ফাইনালি এটা জাস্ট অ্যাপ্লাই করে দিব। aj plus 1 equals key. J equals to 3. So j plus 1 means 4. So A4 এই কিটা চলে যাবে, কি তো অলরেডি এখানে আছে, কিন্তু ওভাররাইট করলে সমস্যা নেই। 6 কে 6 দ্বারাই ওভাররাইট করব। ওকে, দেন আমাদের সর্টেড রিজিয়নটা ধীরে ধীরে বাড়তেছে। আর বাকি আছে কয়টা? দুইটা। এই ফর লুপের ওই দুইটা ইটারেশনে বাকিগুলো কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি এই প্রসেসটা তোমরা বুঝতে পারছো যে এই ইনসারশন সর্টটা কিভাবে কাজ করে। ইনসারশন সর্টের অ্যানালজিটা মেইনলি আসছে ক্লাসে কেউ কার্ড তো অবশ্যই খেলো, তাই তো? প্লেইং কার্ড বা তাস তো অনেকেই খেলে। হ্যাঁ স্যার। তো তাসের হাত মানে একটা হ্যান্ড যেটাকে বলে আর কি, এক হাতে কি কি কার্ড আছে সেই কার্ডগুলো নরমালি আমরা অনেকেই যেটা করি যে কার্ডগুলো আমরা সর্ট করে রাখি যাতে খেলার সময় সুবিধা হয়, যে আমার কাছে কোন কোন কার্ড আছে, এর থেকে বড় কার্ড আছে কিনা, এর থেকে ছোট কার্ড আছে কিনা, আমরা নরমালি সর্টেড করে রাখি হাতের মধ্যে। তো কার্ড সর্ট করার টেকনিক থেকেই কিন্তু ইনসারশন সর্টের ইন্সপিরেশনটা আসছে। দেখো আমরা এটা আবার প্রথম থেকে শুরু করি। হ্যাঁ, প্রথম থেকে শুরু করি। প্রথমে অ্যারেটার অবস্থা ছিল এরকম 5 2 4 then 6 1 3. This is unsorted, right? এটা তো সর্ট করা নাই। ওকে, আচ্ছা আমরা ফার্স্টে দুইটা পার্টে ভেঙে ফেলি, সর্টেড এবং yet to be sorted. Sorted and yet to be sorted, এই দুইটা পার্টে ভেঙে ফেলি। ওকে, বাট সর্টেড পার্ট কতটুকু হবে? কোনটাই তো সর্টেড না। আচ্ছা, কারণ কোনটাই তো সর্টেড না, আমি কতটুকু পার্টকে সর্টেড ধরবো প্রথমে? আলাদা আলাদা করলে তো প্রত্যেকটাই একটা করে সর্টেড। Yes, this is মানে this is a correct what should I say, a correct viewing angle আর কি, মানে এটা একটা ভালো দৃষ্টিভঙ্গি অ্যাপ্রোচ যে
একটা আইটেম তো অলওয়েজ সর্টেড। আমি যদি চিন্তা করি শুধু এটা, শুধু যদি এইভাবে চিন্তা করি, শুধু 5, এটা তো সর্টেড, তাই না? শুধু 5, যদি শুধু একটা আইটেম থাকতো শুধু 5, তাহলে তো এটা সর্টেড। জি স্যার। আর বাকিগুলো হচ্ছে yet to be sorted. ওকে, নাও আমার আমাকে এর পরবর্তীতে আমাকে কোনটা ঠিক করতে হবে? এইটাকে সঠিক জায়গায় বসাতে হবে। সো লেটস নেম ইট কি। আমি এটাকে কি নাম দিলাম। ওকে, এবার দেখো এটার সঠিক পজিশন কোনটা হবে। দেখি এর আগে যে সর্টেড জায়গাটা আছে, এর আগে যে সর্টেড জায়গাটা আছে সেখানে কারা কারা এর থেকে বড়। এই 2 এর আগে যে সর্টেড রিজিয়নটা আছে তার মধ্যে কারা কারা 2 এর থেকে বড়? কারা কারা 2 এর থেকে বড়? স্যার 5। 5, ওগুলোকে রাইট শিফট করি। যারা যারা 2 এর থেকে বড় তাদেরকে রাইট শিফট করে দিই। তাহলে 5 2 এর থেকে বড়, দিলাম রাইট শিফট করে। আর কেউ আছে 2 এর থেকে বড়? না স্যার। কয়টা রাইট শিফট করছি? একটা। একটা। তাইলে 2 এর সঠিক পজিশন হবে এটা। যেহেতু একটা রাইট শিফট করছি, 2 এর সঠিক পজিশন হবে এটা। ওকে, তাহলে আমার সর্টেড রিজিয়নটা এক্সপান্ড হলো। সর্টেড রিজিয়নটা এক্সপান্ড হলো। নাও আমাকে এটা সঠিক জায়গায় বসাতে হবে। সো আমি কি ধরলাম? 4 কে। এবার দেখি 4 এর আগে যে সর্টেড রিজিয়নটা আছে তার মধ্যে কয়টা আইটেম 4 এর থেকে বড়। দেখে বলো তো কয়টা আইটেম 4 এর থেকে বড়? স্যার একটা। একটা। তাহলে ওই একটা আইটেমকে রাইট শিফট করে দাও। ওকে, একটা আইটেমকে রাইট শিফট করছি, কারেক্ট? সো জি। 4 এর কারেক্ট পজিশনটা হবে এর থেকে এক ঘর আগে। তাহলে আমার সর্টেড রিজিয়নটা এক্সপান্ড হলো। এবার এবার এটাকে আমার সঠিক জায়গায় বসাতে হবে। আচ্ছা, এবার দেখি 6, তাহলে কি হচ্ছে 6? 6 এর আগে যে সর্টেড রিজিয়নটা আছে সে তার মধ্যে কয়টা আইটেম 6 এর থেকে বড়? একটাও না। একটাও না। তাহলে কোনোটাই শিফট করব না, কোনোটাই শিফট করব না, কোনোটাই শিফট করব না। এবং আমি শিফট, যেহেতু কোনোটাই শিফট করি নাই, টোটাল শিফট হয়েছে কয়টা? 0টা, তাই না? জি স্যার। তাহলে এই ঘরের 0 ঘর আগে আমি এটাকে বসায় দিব। 0 ঘর আগে মানে কি? যেখানে আছে সেখানে থাকবে, সেখানেই থাকবে। ওকে, then this portion is sorted. ওকে, রাইট, কারেক্ট। এখন হচ্ছে আমাদের জাস্ট, এখন আমাদের হচ্ছে এই 1 কে সঠিক জায়গায় বসাতে হবে। 1 কে সঠিক জায়গায় বসাতে হবে। সো দেখি 1 এর আগে কয়টা সংখ্যা আছে যারা 1 এর থেকে বড়? 4টাই তো 1 এর থেকে বড়। All the numbers on left of 1 are greater than 1, তাই না? 1 এর বামে যারা আছে সবাই তো আসলে 1 এর থেকে বড়। সো এখানে শিফট হবে কয়টা? 4টা। 4টা। গ্র্যাজুয়ালি শিফট করি। আগে 6 শিফট করি, দেন 5 শিফট করি, দেন 4 শিফট করি, দেন 2 শিফট করি। সরি, 2 শিফট করি। 2 শিফট করে 2 তো এখানে থাকবে। 2 শিফট করি। এখন তাহলে শিফট হলো কয়টা? 4টা। 4টা। তাহলে
এইটা 4 ঘর আগে গিয়ে 1 বসবে। সরি, কি তো 1 ছিল, কি 1 ছিল, তাহলে এটা 4 ঘর আগে গিয়ে কিটা বসবে। স্যার এখানে কি স্যার তো- while লুপটা রিপিট করতে থাকবে স্যার শিফটিং এর সময়? হ্যাঁ, এই শিফটিং এর কাজটা করবে while loop। সো আমরা তাহলে একটা অ্যালগরিদমকে মানে ইনটুইটিভ অংশে ভেঙে ফেললাম। এই কাজ তাহলে আমরা বুঝতে পারলাম যে while লুপটার কাজ কি, this is shifting to right positions, ঠিক আছে। এই স্টেটমেন্টটার কাজ কি, স্যার যেটাকে সেভ করেছিলাম কিতে ওটা হ্যাঁ। হলো আপনার যে place key in correct position, right? জি স্যার। ওকে, এই দুটো তো বোঝা যাচ্ছে কি হচ্ছে, এই দুটো আমার মনে হয় ইনটুইটিভলি বোঝা যায় কি হচ্ছে। আর এটা হচ্ছে এই ফর লুপটা কি করতেছে, আমার সর্টেড রিজিয়নটাকে ধীরে ধীরে এক্সপান্ড করতেছে। This for loop is expanding the sorted region gradually to the right. এই জন্য আমরা আসলে 2 থেকে শুরু করছি। ও আচ্ছা, 2 থেকে আমি শুরু করছিলাম এই যে ইন্ডেক্স 1 থেকে 1 বেসড ইন্ডেক্সিং তো, আর প্রথমটা তো বাই ডিফল্ট সর্টেড, রাইট? একটা আইটেম তো অলওয়েজ সর্টেড থাকে, মনে আছে যে আমরা জি, স্যার। শুধু 5 কে সর্টেড ধরছিলাম। সো একটা আইটেম তো অলওয়েজ সর্টেড থাকে, আমাদের শুরু করতে হবে 2 থেকে, 2 থেকে শুরু করতে হবে। দেন ওই 2 এর সেকেন্ড আইটেমটাকে আমরা কি ধরছিলাম, দেন আমরা সঠিক পজিশনে শিফট করছি, দেন কিটাকে সঠিক পজিশনে বসাইছি। এই কাজটা যদি আমরা রিপিটেডলি করতে থাকি তাহলে আমাদের সর্টেড রিজিয়নটা ধীরে ধীরে বাড়তে বাড়তে একসময় পুরো অ্যারেটাই সর্টেড হয়ে যাবে। ওকে, সো ফাইনাল ইটারেশনটা বাকি আছে, এটা আমরা কমপ্লিট করে ফেলি, একটা বাকি রাখো গেল। সো নাও key is 3. How many items in the sorted region that are greater than 3? স্যার 3 There are 3 items that are greater than 3 in the sorted region. Those are 4, 5, and 6. 4, 5, and 6. So if we right shift them gradually, first goes 6, then goes 5, then goes 3. So as we have shifted 3 items, the key should be placed 3 position back. So there should be 3. So now the entire array is sorted. So the entire array is sorted. Okay. Sir, then how will be the question? How the question will come, sir? Like, if you say we have to write in manual tracing, sir, then we have to show the workings. And if you say write that when I solve the answer intuitively, then we have to do this. We are learning insertion sort as an approach to analyze algorithms. মানে ইনসারশন সর্ট আমরা শিখতেছি অ্যালগরিদম অ্যানালাইজ করার জন্য আর কি। ডিরেক্টলি আসলে ইনসারশন সর্ট করতে দেওয়া হবে না নরমাল, মানে এটা ধরে রাখতে পারো যে ডিরেক্টলি ইনসারশন সর্ট করতে দেওয়া হবে না। ইনসারশন সর্ট থেকে আমরা কিভাবে অ্যালগরিদমটা অ্যানালাইজ করে সেটা আমরা আর কি দেখতে চাচ্ছি। ওকে, so let us see another example. Just quickly, let us see another example. This time we are going to give it a sorted array. This array is already sorted, yet we are running through this insertion sort. মানে already sort করা আছে, তারপরেও আমরা insertion sort এর মধ্যে দিয়ে এটা অ্যাপ্লাই করব। ওকে, সো ফার্স্ট হচ্ছে কি হচ্ছে আমাদের এটা, সরি
ফার্স্টে আমাদের কি হচ্ছে এটা কি শিফটিং এর প্রয়োজন আছে? না স্যার। তাহলে এই while লুপটা চললো না। আচ্ছা, তাহলে আমরা সামনে চলে গেলাম। এরপরে কি হচ্ছে 3, শিফটিং এর প্রয়োজন আছে? না স্যার। নাই। ওকে, তাহলে পরেরটাকে মুভ করলাম। শিফটিং এর প্রয়োজন আছে? না স্যার। নাই। তাহলে সর্টেড রিজিয়নটা আরো বাড়লো। ফাইনালি হচ্ছে এটা, শিফটিং এর প্রয়োজন আছে? না স্যার। এটাও তো নাই, শিফটিং এর প্রয়োজন নাই। তাহলে এটাকে আমরা বাড়িয়ে দিলাম। তারপরে এই ফর লুপটা আসলে ভেঙে যাবে। তার মানে আমরা এখানে একটা ভালো একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যেটাকে আমরা কি ধরতেছি, তার বামের সবগুলো আইটেমই যদি তার থেকে ছোট হয় তাহলে কোনো শিফটের প্রয়োজন পড়ে না। মানে এই while লুপটা চলে না। যদি যেটাকে কি ধরতেছি তার বামের সবগুলো আইটেম তার থেকে ছোট হয় তাহলে এই while লুপটা ভেঙে যায়, প্রথমবারই ভেঙে যায়, এবং ভিতরের স্টেটমেন্ট গুলো একবারও এক্সিকিউট হয় না, মানে কোনো শিফটিংই হয় না আসলে, সহজ কথা। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি। This time we are going to give it a reverse sorted array. We are going to give this a reverse sorted array. So first, 4 is the key. How many items do we need to shift? স্যার 4 কয়টা আইটেম শিফট করা লাগবে? স্যার 4টা। একটা, only 5, জি স্যার, একটা। and যেহেতু একটা শিফট করছি এক ঘর আগে 4 বসবে। Okay. So up to this array is sorted. Now 3 is the key. কয়টা শিফট করা লাগবে? দুইটা। দুটোই, কারণ যেহেতু রিভার্স সর্টেড সেহেতু অবভিয়াসলি এটা গেস করা যাচ্ছে যে এর আগের সবগুলোই এর থেকে বড় হবে। যেহেতু রিভার্স সর্টেড ছিল সেহেতু এটা ইজিলি গেস করা যায় যে নিশ্চয়ই এর আগের সবগুলোই এর থেকে বড় হবে, এর আগের সবগুলোই 2 এর থেকে বড় হবে, 1 এর আগের সবগুলোই 1 এর থেকে বড় হবে। সো এটা গেস করা যায়। তো আমাদের দুইটা শিফট করা লাগবে। কি কি শিফট করা লাগবে? আগে 5 শিফট করে দিলাম, দেন 4 শিফট করে দিলাম, দেন যেহেতু দুইটা শিফট করছি 3 দুই ঘর আগে চলে আসবে। Finally 2, so no, 3 ঘর আগে শিফট হবে স্যার। 3 ঘর আগে শিফট হবে। সো আমরা এখানে 5 দিলাম, এখানে 4 দিলাম, এখানে 3 দিলাম, যেহেতু 3 ঘর আগে শিফট হয়েছে তো 2 গেল এখানে, সর্টেড রিজিয়নটা এখানে পাচ্ছি। ওকে, ফাইনালি আমাদের হচ্ছে এইটা হচ্ছে কি, এটা 4 ঘর আগে শিফট হবে, কারণ যেহেতু আগের সবগুলাই 1 এর থেকে বড়, 1 এর লেফটের সবগুলাই 1 এর থেকে বড়, সেহেতু 4 ঘর আগে শিফট হবে। সো 5 4 3 2, দেন যেহেতু 4 ঘর আগে শিফট হয়েছে কিটাও 4 ঘর আগে চলে আসবে 1. So this is sorted. So what is the takeaway? মানে এখান থেকে কি শেখা যাচ্ছে? এখান থেকে কি শেখা গেল? এখান থেকে শেখা গেল যে এই ভিতরের যে while লুপ যেটা আছে, ইনার while লুপ, সেটা কয়বার এক্সিকিউট হবে
এটা প্রি ডিটারমাইন্ড না, সেটা এই কন্ডিশনটার উপরে ডিপেন্ড করে। এই যে এই কন্ডিশনটার উপরে ডিপেন্ড করে ভিতরের while লুপটা কতবার এক্সিকিউট হবে, how many times the while loop will be executed is not predetermined. It depends on this condition, and this condition depends on the input sequence. If the input is an already sorted array, then this while loop is never executed. And if the input is an inverse sorted array or reverse sorted array, then this while loop executes every time. So how many times this while loop is going to be executed is not predetermined. It's completely dependent upon this condition. So this is how best case and worst case arises. You can guess which one is the best case. স্যার যখন Can সবগুলো anyone guess? সর্টেড থাকবে আর এটা তখন তো বেস্ট। Yes, if the array is already sorted, then this defines best case, because this while loop is never executed. In case of an already sorted array, this while loop is never executed, because on the first iteration of the while loop, this condition is false. So this while loop is never executed in case of an already sorted array. So this is the best case. And can you guess which one is the worst case? Reversely sorted when Reversely sorted array. Five, four, three, two, one. So for this orientation, or for this input sequence, this while loop will be executed every time. So if this is executed every time, this means that the amount of work increases. Yes, sir. What about the random sequence, like এটার মতো আর কি, এরকম ছিল 3 1 না, আচ্ছা একটা বলেই হলো। এই ক্ষেত্রে কয়টা, এটাও তো ওয়ার্স্ট কেসই পড়ে। এটা অ্যাকচুয়ালি ওয়ার্স্ট কেসে পড়ে না, কারণ এটা একটু খেয়াল করি, যখন আমার এটা কি, তখন একটা শিফটিং হবে, যখন এটা কি তখন একটা শিফট হবে, যখন এটা কি মানে যখন কি হচ্ছে 4 তখন একটা শিফট হবে। এখানে কয়টা শিফট হওয়া পসিবল ছিল? ম্যাক্সিমাম দুইটা শিফট হওয়া পসিবল ছিল ম্যাক্সিমাম, বাট যেহেতু একটা আইটেমই বড় 4 এর থেকে, কিন্তু একটা শিফট হবে। ও সরি, এখানে 6 হচ্ছিল মনে হয়। আচ্ছা যাই হোক, দরকার নেই। এটার ক্ষেত্রে কয়টা শিফট হবে? তিনটা। এখানে 3টা শিফট হবে। ম্যাক্সিমাম কয়টা পসিবল ছিল? তিনটাই ছিল, এবং এটার ক্ষেত্রে 3টা শিফটই হবে। সো এটা শিফট হওয়ার পরে 1 2 4 5, ফাইনালি এটা হচ্ছে কি, এটার জন্য কয়টা শিফট করা লাগবে? 2টা শিফট। ম্যাক্সিমাম কয়টা করা যেতে পারত? 4টা হতে পারত, কিন্তু কনফিগারেশনটা এমন যে আমাদের অ্যাকচুয়ালি 2টা শিফটেই হয়ে যাবে। 2টা শিফটের পরে while লুপটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। সো বুঝতে পারছি যে এই কেসটা, মানে যে কোনো একটা র্যান্ডম সিকোয়েন্স থাকলে
ইনসারশন সর্টের ক্ষেত্রে ওইটা অ্যাকচুয়ালি ওয়ার্স্ট কেসের থেকে কমই হবে। মানে রিভার্স সর্টেডটাই অ্যাকচুয়ালি ওয়ার্স্ট কেস। জি স্যার, মানে রিভার্সটি ওর্স, মানে এর চেয়ে বেশি হতে পারে না আর কি। এর থেকে বেশি হওয়া পসিবল না আসলে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখাইলাম তো, এখানে ম্যাক্সিমাম 2টা হইতে পারতো, মানে এটার জন্য ম্যাক্সিমাম একটাই হয়েছে, এটার জন্য ম্যাক্সিমাম হইতে পারতো কয়টা? 2টা, বাট একটা হয়েছে ইনপুট সিকোয়েন্সের উপরে নির্ভর করে। এটার জন্য কয়টা ছিল পসিবল? 3টা ছিল, 3টাই হয়েছে। এটার জন্য 4টা 2টা হয়েছে। সো অবভিয়াসলি এইটার যোগফলের থেকে এই যোগফলটা ছোট, তাই না? জি স্যার। এটা তো ওয়ার্স্ট কেস হতে পারে না। এটাকে বলা হয় আসলে এভারেজ কেস, বা মানে দিস ইজ নট ওয়ার্স্ট কেস, বিলো ওয়ার্স্ট। বাট স্যার বেস্ট কেস আর ওর্স কেসের মাঝখানে যদি আমরা কোনো কেস মানে ডিফাইন না করি, তাহলে তো আলটিমেটলি ওর্স কেসই পড়ে, তাই না? না, নট নেসেসারিলি। মানে স্যার এখানে তো যে আপনি লিখলেন মানে বেস্ট কেস আর ওর্স্ট কেস, মানে মাঝামাঝি তো যেটা লেখেন নাই, সেই হিসেবে মানে এটা ওর্স্ট কেস আমরা বলতে পারি? না, এটা ওয়ার্স্ট কেস না তো। ওয়ার্স্ট কেস তো একদম রিভার্স সর্টেড অ্যারে। আই মিন স্যার ও বলতে যাচ্ছে যে আমরা যে বিগ ও দিয়ে যখন লিখি না, তখন আর কি ওর্স্ট কেসটাই লিখবো আর কি এভারেজ হিসেবে। না, নট, ব্যাপারটা এরকম না। বিগ ও আসলে অ্যাসিম্পটোটিক নোটেশন। বুঝতে পারছি স্যার, ওইটার সাথে তো বেস কোর্স সম্পর্ক নাই, বাট মানে বিগ ও নোটেশনটা হচ্ছে অ্যাসিম্পটোটিক অ্যানালাইসিস, যেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আজকের ক্লাসের টপিক আসলে এটা না। আজকের ক্লাসে আমরা দেখাচ্ছি যে বেস্ট কেস কোনটা হইতে পারে, ওয়ার্স্ট কেস কোনটা হইতে পারে। এটা স্যার আমাদের কাছে ডাটা স্ট্রাকচার ফার্স্ট ক্লাসে আমাদের একটা টেবিল শেখানো হয়েছিল স্যার, টাইম কমপ্লেক্সিটির উপরে স্যার, বেস্ট কেস, ওয়ার্স্ট কেস, তারপরে স্যার ফেলিয়ার। তো ওখানে নাকি ওরকম একটা নতুন বক্স আসবে বা নতুন একটা ছক আসবে যেটার মধ্যে ওয়ার্স্ট কেসও হবে না, বেস্ট কেসও হবে না, ওইটাকে অন্য কোনো নোটেশন দিয়ে ডিনোট করা হবে। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এই কনফিউশনটা তোমাদের নেক্সট ক্লাসে ক্লিয়ার হবে। আমরা অ্যাকচুয়ালি যখন একটা অ্যালগরিদম অ্যানালাইসিস করি, আমরা তো এক্স্যাক্টলি বলতে পারবো না যে কোন ইনপুটের জন্য কয়টা স্টেটমেন্ট এক্সিকিউট হবে। এক্স্যাক্টলি আমরা ওইটাতে ওই ক্যালকুলেশনে আমরা আসতে চাই না। আমরা অ্যাকচুয়ালি ওয়ার্স্ট কেসটা অ্যানালাইজ করতে চাই, যাতে আমরা একটা বেঞ্চমার্ক ধরতে পারি যে না, এর থেকে বেশি তো আর হবে না, যেন আমাদের অ্যালগরিদমটা মানে আমাদের কাজটা বুলেট প্রুফ হয়, যেন কোনো ধরনের প্রবলেম না হয়। হ্যাঁ, ওইটাই আমরা একটা বেঞ্চমার্ক সেট করতে চাই যে এর থেকে বেশি তো আর হবে না। ওইটাকে বলা হয় অ্যাসিম্পটোটিক অ্যানালাইসিস, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে ওকে, সো আমরা একটু হিসাব করি যে কোন স্টেটমেন্টটা কতবার এক্সিকিউট হচ্ছে। এই স্টেটমেন্টটা নিশ্চিতভাবে n টাইমস এক্সিকিউট হবে, রাইট? জি স্যার। এই স্টেটমেন্টটা নিশ্চিতভাবে, মানে একদম কনফার্মড যে দিস স্টেটমেন্ট উইল বি এক্সিকিউটেড n টাইমস। অনেকে আর্গিউ করতে পারে যে এটা তো n-1 টাইম হবে, যেহেতু 2 থেকে স্টার্ট করতেছি, n-1 টাইমস হবে। n টাইমস কি হবে? এটা তো n-1 টাইমস হবে, রাইট? জি স্যার, কিন্তু আমরা হচ্ছে যে n-1 এ 1 তো অনেক নগণ্য, তার কারণে ওইটা আমরা কাউন্ট করি না। নো, এখন তো এটা সিগনিফিকেন্ট, কিন্তু যখন একবার তো অনেক বড় হবে, মানে ইনডেক্স যখন মানে অ্যারে যখন অনেক বড় হবে, তখন এটা অনেক ইনসিগনিফিকেন্ট হয়ে যাবে। এই জন্য আমরা n টাইমস ধরতেছি। ও আচ্ছা, না, এক্স্যাক্টলি নট এক্স্যাক্টলি দ্যাট। এখানে আমরা একদম এক্স্যাক্ট হিসাবে করতে যাচ্ছি। এক্স্যাক্ট হিসাবে দেখো, এই ফর লুপটা n-1 টাইমস বার ট্রু হবে আর ফাইনালি ফলস হবে না। মানে স্যার এন এর মান যখন বড় হয়ে যাবে না, তখন তো আরেকবার চেক হবে, তখন আর কি। হ্যাঁ, ওই যে i যখন n+1 হয়ে যাবে, তখন তো একবার চেক হয়ে ফলস হয়ে দেন ফর লুপটা ব্রেক হবে, রাইট? হ্যাঁ জি জি স্যার। এই জন্য বললাম n।
ওই একবার যে ফলস হবে ওই ফলসটা সহ হিসাব করে, এজন্য বললাম n। জি স্যার। সো ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার, বুঝতে পারছি। ফাইনালি যে একবার ফলস হবে সেটা সহ n ধরলাম। এটা এটা কিন্তু n-1 টাইমস, কারণ ফলস হলে তো আর ভিতরে ঢুকে না। জি স্যার। খেয়াল করি, এটা n টাইমস এন্ড এটা n-1 টাইমস, বিকজ এটা at least একবার তো ফলস হবে। কিন্তু ভিতরের গুলো তো আর ফলসের বার তো আর ভিতরের গুলো চলবে না। চলবে? চলবে না, অবভিয়াসলি চলবে না না। স্যার। এটা এটা n-1 টাইমস, দেয়ার ইজ নো ডাউট। আচ্ছা, এখন এইখান থেকে এতটুকু এটা একটু ডিফিকাল্ট, রাইট? এটা গেস করাটা একটু ডিফিকাল্ট। এই তিনটা লাইনের জন্য গেস করাটা ডিফিকাল্ট, কারণ আমরা তো খেয়াল করলাম যে এটা আসলে ইনপুট সিকোয়েন্সের উপরে ডিপেন্ড করে। এটা তো আমরা প্রি ডিটারমাইন্ড না, দিস ইজ নট প্রি ডিটারমাইন্ড। সো যেমন যেমন these are predetermined that this line will be executed n times, this will be executed n-1 আমরা দুইটা কেস ধরবো তাহলে। বাট হ্যাঁ, দুইটা কেস ধরবো, মানে বেস্ট কেসের বেলায় এরকম হবে, মানে বেস্ট কেসের বেলা হচ্ছে ওটা while লুপটা এক্সিকিউট হবে না, আর ওর্স্ট কেসের বেলা হচ্ছে আমরা নিব n ইনটু n-1। রাইট, ইউ রাইট, আমরা এইভাবে অ্যানালাইসিস করব। আচ্ছা, লাস্টের লাইনটাও এটাও বলা যায় যে এটা আসলে n-1 টাইমস এক্সিকিউট হবে। লাস্টের লাইনটা জাস্ট এই কয়টা লাইনে একটু সমস্যা আছে। সো we want to come with a new approach, মানে একটা নতুন অ্যাপ্রোচ আমরা তৈরি করতে চাই। সো সে এটা t বার এক্সিকিউট হয়, ধরি say this statement is executed t times. So t একটা ভেরিয়েবল, তাই না? কারণ t তো আগে থেকে বলা যাবে না কয়বার এক্সিকিউট হয়, এটা ডিপেন্ড করে, this t depends on the input sequence। এজন্য আমরা এটা ধরে নিয়েছি, say this statement executes t times। আচ্ছা, এই দুইটা কয়বার এক্সিকিউট হবে বলতে পারবা কেউ? স্যার t minus স্যার t-1 t-1, okay, anyone else? So t-1 কেন হলো স্যার? এটাই কোশ্চেন, t-1 কিভাবে হলো? আচ্ছা, যে t-1 বলছে, জি স্যার। can you please elaborate how did you come up with t-1? স্যার আমি t-1 বলার কারণ হচ্ছে স্যার আমার যখন হোয়াইল লুপটা যখন চলছে তখন স্যার একটা সময় গিয়ে যখন দেখা যাবে যে আমার মানে যে কন্ডিশনটা ফলস হয়ে যাবে, তখন তো আর আমার লুপের ভিতরে যে I think you are in the right track, মানে তুমি যেটা চিন্তা করছো সেটা কারেক্ট, বাট তোমার ক্যালকুলেশনটা একটু ঝামেলা আছে। তুমি যেটা চিন্তা করতেছো এটা কিন্তু কারেক্ট, যে এই হোয়াইল লুপ তো ফলস হবে, সেই ফলসের যে কয়বার ফলস হবে এগুলা নিশ্চয়ই তার অতবার কম হবে, রাইট? জি স্যার। জি স্যার। ফলস হয় তাহলে এটা দুইবার কম এক্সিকিউট হবে, এটা যদি তিনবার ফলস হয় তাহলে এটা তিনবার কম এক্সিকিউট হবে, রাইট? জি স্যার, আমি t-1 একটা কনস্ট্যান্ট বলে দিছি, এখানে মনে হয় কোনো একটা সমস্যা আছে। এখানে সমস্যা হচ্ছে, এইটা কয়বার ফলস হবে একটু একটু চিন্তা করে বলো তো। এটা n-1 বার চলে, এটা n-1 বার চলে, এটা n-1 বার চলে, এইটাও n-1 বার ফলস হবে। জি স্যার। তাইলে এখানে হবে t-n-1। বুঝতে পারছো? এই স্টেটমেন্টটা n-1 বার ফলস হবে, সো ভিতরের দুইটা লাইন এগুলা t থেকে n-1 বার কম এক্সিকিউট হবে। সো সবাই বুঝতে পারছো আশা করি? ওকে, আচ্ছা, এগুলা তো হচ্ছে কতবার এক্সিকিউট হবে। আচ্ছা, কোন স্টেটমেন্ট কতবার এক্সিকিউট হবে সেগুলো আমরা লিখে ফেললাম। এবার আসি, প্রত্যেকটা স্টেটমেন্ট এক্সিকিউট করতে কম্পিউটারের কিছু সিপিইউ সাইকেল লাগে, রাইট? প্রত্যেকটা স্টেটমেন্ট এক্সিকিউট করতে প্রসেসরের কিছু সিপিইউ সাইকেল লাগে। সো ধরি এইটার জন্য
C1 সিপিইউ সাইকেল লাগে, এটার জন্য C2 সিপিইউ সাইকেল লাগে, এটার জন্য C3 সিপিইউ সাইকেল লাগে। সো এগুলো মাল্টিপ্লাই হয়ে যাবে, রাইট? একবার এক্সিকিউট করতে C1 সাইকেল লাগে, তো n বার এক্সিকিউট করতে গেলে C1 ইনটু n বার n সাইকেল লাগবে না? সাইকেলের ব্যাপারটা বুঝতে পারতেছো? ইয়েস স্যার। সাইকেলের ব্যাপারটায় কোনো কনফিউশন আছে কারো? আচ্ছা, ধরতেছি যে নাই। সো সবগুলোকে আমরা ধরে নিচ্ছি যে একটা কনস্ট্যান্ট সাইকেল লাগবে আর কি। সো আমরা যদি এই সবগুলো অ্যাড করে ফেলি, তাহলে এটাই তো আসলে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান হয়ে যাবে। সরি, আমরা যদি এগুলো অ্যাড করে ফেলি দেন এটা হচ্ছে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান। বুঝা গেছে? স্যার সি এর সাথে কি স্যার ওই যে টি আবার এন এইসব সবগুলা মাল্টিপ্লিকেশন করার পরে সবকিছু অ্যাডিশন করবো নাকি সামেশন অফ সি স্যার কোনটা? হ্যাঁ, অবভিয়াসলি সব মাল্টিপ্লাই করে দেন অ্যাড করব। বাট এটা তাহলে আমরা টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান এটা পেয়ে যাব, মানে টোটাল কতগুলো সিপিইউ সাইকেল লাগবে এটা পেয়ে যাব। ওকে? জি ইয়েস স্যার। আচ্ছা, এরপরে ডিসকাশনটুকু আমি একটু আমি স্লাইডে চলে যাচ্ছি, হ্যাঁ, কারণ ওইটা আসলে আর লাগবে না। এরপরে ডিসকাশনটুকু আমি স্লাইডে চলে যাচ্ছি। Can you see the slide? জি স্যার। Okay. So আমরা বোর্ডে এটাই দেখছিলাম যে this is the algorithm, this is the times every statement is executed, and these are the cost. So we will multiply the cost with the time and add all this cost. So this will eventually result in this, right? জি মানে আমরা যদি যোগ করি তাহলে যোগফলটা এরকম একটা কিছু হবে। আচ্ছা, এটাকে আমরা নাম দিলাম টিএন। টিএন হচ্ছে একটা ফাংশন, এন এর ফাংশন, মানে এটা ডিটারমাইন করে যে কয়টা ক্লক সাইকেল লাগবে এই কাজটা কমপ্লিট করতে, বা এই অ্যালগরিদমটা অনুযায়ী ওই ডেটাটাকে প্রসেস করতে কয়টা ক্লক সাইকেল লাগবে বা কত সময় লাগবে। এটা প্যারামিটার হিসেবে কাকে দেওয়া হয়েছে? স্যার ইন অ্যারের সাইজ। এন, হ্যাঁ, অ্যারের সাইজ এন হচ্ছে টি এর প্যারামিটার। একটা জিনিস বলি, এই টি এন আর এই টি কিন্তু এক না। এই টিটা হচ্ছে জাস্ট একটা ভেরিয়েবল, আর এই টি এনটা হচ্ছে একটা ফাংশন। এটা একটু খেয়াল করো, দিস টি ইজ এ ভেরিয়েবল এন্ড দিস টি এন ইজ এ ফাংশন, যেটা আর কি ডিসক্রাইব করে কত সময় লাগবে এই অ্যালগরিদমটা এক্সিকিউট করতে বা কতগুলো কাজ করা লাগবে টোটাল। আচ্ছা, এবার আসি, এখানে আমরা যদি কস্ট বা কনস্ট্যান্ট গুলা সি এগুলো দিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করে দেই তাহলে কি আসবে? C1n প্লাস C2n মাইনাস C2, রাইট? জি স্যার। আবার কিছু কিছু জায়গায় টি থাকবে, কিছু জায়গায় টি থাকবে, যেমন C4t, C5t, C6t এগুলা থাকবে, রাইট? টি তো ভেরিয়েবল। জি হ্যাঁ, তো আমরা যদি কমন নেই, মানে টি গুলা সব কমন নেই, এন গুলা সব কমন নেই, আর যেগুলোর সাথে কোনো মানে এন বা টি কিছুই গুণ নাই, জাস্ট ওয়ান গুণ আছে, সেগুলোকে কমন নেই, তাহলে আমরা কনস্ট্যান্ট গুলোকে নতুন করে লিখতে পারি, রাইট? জি স্যার।
মানে সহজ কথায় বলতেছি যে এখানে C1n আছে, C2n আছে, C3n আছে, এরকম যতগুলা Cn আছে সেগুলাকে আমরা কমন নিব। কমন নিয়ে ওই কনস্ট্যান্ট গুলো যোগ করে Cn বানায় দিব। আবার এই দেখো CT5 আছে, C65 আছে, তারপর C75 আছে, সরি C4T আছে, সরি C4T, C5T, C6T, যতগুলা টি আছে টি গুলো আর কি কমন নিব। কমন নিলে কনস্ট্যান্ট গুলো যোগ হয়ে যাবে, যোগ করলে আমরা ওটাকে নাম দেব C8। আর যেগুলো হচ্ছে শুধু 1 দিয়ে গুণ যাবে, যেমন এইগুলা শুধু 1 দিয়ে যেগুলা গুণ যাবে সেগুলোকে আমরা একসাথে যোগ করে C10 বানাই দিলাম। তাহলে ফাইনালি আমাদের কি পরিমাণ ক্লক সাইকেল লাগবে সেটা এরকম একটা ফাংশন চলে আসবে। আচ্ছা, এখন আমরা দেখতে পারতেছি এই ফাংশনে n হচ্ছে প্যারামিটার, C10 হচ্ছে কনস্ট্যান্ট, C9 কনস্ট্যান্ট, C8 কনস্ট্যান্ট, আর আরেকটা জিনিস আছে টি। এই টিটা কি প্যারামিটার? স্যার ভেরিয়েবল এক্স এর মতো। এটা একটা ভেরিয়েবল যেটা অ্যাকচুয়ালি ইনপুট সিকোয়েন্সের উপরে ডিপেন্ড করে। মানে বেস্ট কেস আর লুপের জন্য কি, হ্যাঁ, বেস্ট কেস আর ওয়ার্স্ট কেস অনুযায়ী এইটি ডিফারেন্ট হবে। খেয়াল করি টি কি ছিল, টি ছিল এই হোয়াইল লুপটা কতবার এক্সিকিউট হবে সেটাই তো ছিল টি, তাই না? জি সেটা বেস্ট এবং ওয়ার্স্ট কেস অনুযায়ী ডিফারেন্ট হবে। সো এবার আসি বেস্ট কেসে। বেস্ট কেস কোনটা সেটা আমরা অলরেডি বলে দিছি, যে যখন অ্যারেটা অলরেডি সর্টেড। when the array is already sorted, the inner loop is never executed, মানে ভিতরে যে while লুপটা আছে সেটা কখনোই এক্সিকিউট হয় না। সেক্ষেত্রে টি কত হবে? স্যার n। টি হবে n। কিভাবে n? স্যার চেক হবে বারবার ওই হোয়াইল লুপটা, বা ঢুকবে না 2 ভিতরে। এর জন্য প্রথমবারই বাদ, 3 এর জন্য প্রথমবারই বাদ, 4 এর জন্য প্রথমবারই বাদ, 5 এর জন্য প্রথমবারই বাদ, 6 এর জন্য প্রথমবারই বাদ। সো n এর জন্য প্রথমবারই বাদ যাবে। তো এইভাবে সবগুলো যদি যোগ করি কয়বার বাদ গেল? স্যার n সংখ্যক। n সংখ্যক। হ্যাঁ, যতগুলো স্যার ইয়ে আছে ওই সবগুলোতেই তো প্রথমবারই বাদ যাবে, তাই না? ভিতরে ঢুকবে না। জি স্যার, ভিতরে ঢুকবে না। একবারও তো ভিতরে ঢুকবে না। সো এটা n বার এক্সিকিউট হবে। আমরা যদি এইখানে n বসায় দেই তাহলে এটা এই n এর সাথে যোগ করে এরকম একটা ফাংশন বানানো যাবে। ওই টি এর জায়গায় যদি n বসায় দেই এখানে, তাহলে এটা এই জিনিসটা তখন এইরকম একটা ফাংশন হয়ে যাবে। আমরা জাস্ট কনস্ট্যান্ট গুলাকে রিনেম করছি, কনস্ট্যান্ট গুলোর নাম চেঞ্জ করে দিছি, রিনেম করছি আর কি, বা নতুন কনস্ট্যান্ট ধরছি। আচ্ছা, তাহলে বেস্ট কেসে এটা হবে লিনিয়ার ফাংশন অফ n। দিস উইল বি এ লিনিয়ার ফাংশন অফ n। আচ্ছা, আর এই ওয়ার্স্ট কেসের সিচুয়েশনটা কি? যখন অ্যারে ইজ রিভার্স সর্টেড। ইফ দ্য অ্যারে ইজ রিভার্স সর্টেড, the inner loop is executed for all previous elements. The inner loop body is executed for all previous elements. For example, যখন I2 তখন এই while লুপটা 2 বার চলবে, যখন I3 তখন 3 বার চলবে, যখন I4 তখন 4 বার চলবে। মনে আছে তো? মানে রিভার্স সর্টেড এর ক্ষেত্রে। জি স্যার। একটু দেখি দাও, এখানে এক্সাম্পল দেওয়া আছে কোনটা রিভার্স সর্টেড এর? নাই তো। আচ্ছা, আমি একটু বলার চেষ্টা করি যে কিভাবে। মনে আছে যখন 5 4 3 2 1 এরকম ছিল, 5 4 3 2 1 এরকম ছিল, তখন এই 4 এর জন্য একবার শিফট করা লাগছে, তারপর 3 এর জন্য 2 বার শিফট করা লাগছে, হ্যাঁ 2 বার শিফট করা লাগছে, 2 এর জন্য 3 বার শিফট করা লাগছে, আর 1 এর জন্য 4 বার শিফট করা লাগছে, রাইট? ওয়ানের জন্য 4 বার শিফট করা লাগে।
এরকমই তো। আচ্ছা, এবার একটু খেয়াল করি, i যখন 2 তখন একবার শিফট করা লাগে, যখন 3 তখন 2 বার, 4 হলে 3 বার, 5 হলে 4 বার, তাহলে n হইলে n মাইনাস 1 বার, তাই না? জি স্যার। এবার যদি আমি যোগ করি 1 + 2 + 3 + 4 প্লাস ডট 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 প্লাস n মাইনাস 1, তোমরা তো এটা সমান্তর ধারায় পড়ে আসছো যে এটার যোগফল হয় n ইনটু n মাইনাস 1 বাই 2 বাই 2, তোমরা তো জানো এটা। সো মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের মধ্যে স্যার অ্যাডিশন করতে হয় কেমনে সবগুলা টার্মস? Yes. So this t will be something like this আর কি। স্যার এখানে প্লাসটা আসলে কিভাবে এটা বুঝতে আচ্ছা, পারতেছি? অ্যাকচুয়ালি while loop একবার ফলস হয় না? ও আচ্ছা, বুঝতে সো পারছি। অ্যাকচুয়ালি প্রথমটা একবার না, প্রথমটা হবে 2 বার, দ্বিতীয়টা হবে 3 বার, আর লাস্টেরটা হবে n+1। n বার। ও তখন এটা হয়ে যাবে n+1 ইনটু n ডিভাইডেড বাই 2। ঠিক আছে, n+1, সরি এখানে +1টা দেওয়া বেটার, এখানে n থাকা বেটার। n ইনটু n+1 বাই 2, তো এরকম আর কি। সো এই ভ্যালুটা যদি আমরা এখানে প্লাগ ইন করে দেই, তাহলে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে যাবে। সরি, স্যার -1টা কি হচ্ছে, আমরা 2 থেকে শুরু করছি এই কারণে, মানে সামটা তো হচ্ছে 1 আসবে, একটা ওই পাশে নেব। হ্যাঁ, বুঝতে পারছি স্যার। আশা করি বুঝতে পারছো আর কি। এখানে একটা 1 থাকার কথা না, হিসাবটা তো আসলে 1 সহ, সেই জি স্যার, 1টা একটা যদি আমরা ডান সাইডে পাঠিয়ে দেই, জি স্যার বুঝতে পারছি। -1, okay, then this will be a quadratic equation. Quadratic function of n. So আশা করি বুঝতে পারতেছো যে এটা আসলে আমরা যদি অ্যাসিম্পটোটিক নোটেশনে প্রকাশ করি, দেন এটা হবে n স্কয়ার, big of n স্কয়ার। সো আমরা নেক্সট ক্লাসে দেখব যে এটা আসলে কিভাবে ম্যাথমেটিক্যালি n স্কয়ার আসে। আচ্ছা স্যার, আমি একটা প্রবলেম ছিল স্যার। হ্যাঁ বলো স্যার, আমি স্লাইড একটু জান স্যার। এখানে স্যার আমরা ওই উপরে C8T তারপরে স্যার C9 এটা কেমনে আসবে? সরি, হ্যাঁ, ওই যে বললাম যে আমরা n তো এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তারপর এখানে আছে, এদিকে আছে, এদিকে আছে, এই সব n গুলা কমন নিয়ে ওই কনস্ট্যান্ট গুলার যোগফলকে নতুন নাম দিলাম C9। মানে অ্যাডিশন করলে C9 হবে? অ্যাডিশন করলে যে কনস্ট্যান্ট গুলো যোগ হয়ে যাবে, সেই কনস্ট্যান্ট গুলোর যোগফলকে আমি নতুন নাম দিলাম C9। ও আচ্ছা। আমি তো জানি না ওটা সংখ্যা কত, এইজন্য আমি একটা নতুন করে একটা C9 একটা নাম দিলাম। আচ্ছা। আলটিমেটলি এই সিটা কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা ম্যাটার করবে না, কারণ আমরা মনে আছে আমরা যখন অ্যাসিম্পটোটিক নোটেশনে প্রকাশ করি তখন আমরা কিন্তু কনস্ট্যান্ট গুলো বাদ দিয়ে দিই। সো এই সিটা অ্যাকচুয়ালি ম্যাটার করবে না। আচ্ছা স্যার, আরেকটা জিনিস হচ্ছে স্যার, যে আমরা যে একটা মাইনাস আসার কথা না স্যার C10 এর সামনে স্যার, কারণ এদিকে তো অনেকগুলো স্যার মাইনাসই আছে, মানে সি গুলা তো মাইনাসটাকেই তুমি প্লাস সি ধরো, C10 এর মানটাই নেগেটিভ আসবে ধরো। হ্যাঁ, আলটিমেটলি এটা এর মেইন কথা হচ্ছে এটা লিনিয়ার না কোয়াড্রেটিক, এটাই ম্যাটার করবে। এই বি পজিটিভ না নেগেটিভ, সি পজিটিভ না নেগেটিভ, দিস ওন্ট ম্যাটার এট অল। আলটিমেটলি এটা লিনিয়ার ইকুয়েশন কোয়াড্রেটিক or is it quadratic equation, this will matter. ওকে স্যার, I hope you understand. হ্যাঁ স্যার, বুঝছি। Okay, so tomorrow we will discuss asymptotic performance. Thank you for your patience. স্যার আমার প্রেজেন্টটা দিবেন বলছেন। স্যার নতুন করে কি স্যার ইনভাইট দিবেন নাকি আমি মেল করব আবার? না আমি রেজিস্ট্রেশন যদি করা হয়ে থাকে আমি আবার রেজিস্ট্রেশন ফাইলগুলো নামিয়ে দেন আবার সবাইকে আবার পাঠাবো। আচ্ছা স্যার, সবাই তো পাবে না, যারা হচ্ছে নতুন রেজিস্ট্রেশন করছে তারা